আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি পড়াবো ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আধুনিক যুগে কোনো রাষ্ট্রই এককভাবে তাদের প্রয়োজন সম্পন্ন করতে পারে না। এই প্রয়োজনীয়তা থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ধারণা সৃষ্টি হয়েছে। গড়ে তুলেছে বিভিন্ন সহযোগী সংস্থা। এদের মধ্যে অন্যতম হলো জাতিসংঘ। বিশ্বে শান্তি স্থাপনের লক্ষ্যে নিয়ে জাতিসংঘ গঠন করা হয়। বিশ্বের প্রায় সকল রাষ্ট্র জাতিসংঘের সদস্য। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তাহলে বাংলাদেশ 1974 জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেমন সার্ক, আসিয়ান, ইউইউ, G7, OAEU, আরব লীগ, OIC প্রভৃতি। এসব সংস্থা তাদের সদস্য রাষ্ট্রগুলো বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করে। আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ও এর ক্ষেত্র। আধুনিক বিশ্বে রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। বিভিন্ন রাষ্ট্রের সমস্যা ও প্রয়োজন বিভিন্ন রকম। কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে তার সকল প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। যেমন তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে কিন্তু পেঁয়াজ উৎপন্ন বা চাষ হয়, কিন্তু তারপরও আমাদের কিন্তু পাশের রাষ্ট্র ভারত বা শ্রীলঙ্কা, নেপাল এগুলো থেকে পেঁয়াজ আমদানি করতে হয়, কারণ আমাদের দেশে ভূমির তুলনায় জনসংখ্যা অধিক, যার ফলে অতটাও ভূমি খালি নাই যে প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন মশলাদি এবং প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপন্ন হবে। তাই আমাদের বাইরে থেকে বিভিন্ন জিনিস যেমন পেঁয়াজ, চাল, ডাল এগুলো আমদানি করতে হয়। আচ্ছা, অথচ এই সমস্ত প্রয়োজন ও সমস্যা সমাধান না হলে কোনো রাষ্ট্রের জনগণের কল্যাণ ও উন্নয়ন সম্ভব হয় না। প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি পরস্পরকে সহযোগিতা করে তাহলে অনেক সমস্যার সহজ সমাধান হয়। তাই একই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলো পরস্পর সহযোগিতা করে। এর ফলে বিভিন্ন ধরনের আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে ওঠে। তারা যৌথ উদ্যোগে এসব অঞ্চলের অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক বাধাসমূহ দূর করার জন্য কাজ করে। ফলে সকল পক্ষের উন্নয়ন সাধন হয়। যেমন তোমাদেরকে আমি বলি, বাংলাদেশের শ্রমবাজার, বাংলাদেশের গার্মেন্টস শিল্প খুবই উন্নত। দেখা যায় কি, আমাদের দেশে খুবই স্বল্প খরচে একটি গার্মেন্টসে যেমন শার্ট, প্যান্ট তৈরি করা সম্ভব, যেটা বহির্বিশ্বে বা উন্নত দেশগুলোতে সম্ভব নয়। তাই আমাদের দেশ কিন্তু পোশাক শিল্পে খুবই এগিয়ে রয়েছে। এটাও কিন্তু একটি আঞ্চলিক সহযোগিতা। চলো দেখে আসি আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলি। আঞ্চলিক সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। সময়ের সাথে সাথে ক্ষেত্রসমূহ আরও বৃদ্ধি পাচ্ছে। তো বর্তমান সময়ের উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ হচ্ছে শিল্প বাণিজ্য। একটু আগে তোমাদেরকে যা বললাম, শিল্প বাণিজ্য বলতে বোঝায় গার্মেন্টস শিল্প এবং অন্যান্য অনেক কিছু। নিরাপত্তা, জ্বালানি, তথ্য প্রযুক্তি। আচ্ছা, জ্বালানির বিষয়টি বলি। আমাদের দেশে কিন্তু নিজস্ব তেলের খনি নেই, যার ফলে আমাদের সৌদি, ইরান, সিঙ্গাপুর এগুলো থেকে জ্বালানি তেলগুলো উৎপন্ন করতে হয়। তোমাদেরকে একটি বিষয় বলি, জ্বালানি তেল ছাড়া কিন্তু কোনো কিছুই পৃথিবীতে সম্ভব নয়। এই যে কিছুদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধে পুরো বিশ্বে কিন্তু একটি জ্বালানি সংকট তৈরি হয়েছিল। এর কারণ জ্বালানির মাধ্যমে কিন্তু গাড়ি চলে। এই গাড়িগুলোর মাধ্যমেই আমাদের এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন জিনিসপত্র যাতায়াত করে থাকে। ফলে যদি জ্বালানি সংকট দেখা দেয়, এক্ষেত্রে দ্রব্যাদির দাম অটোমেটিকলি বেড়ে যায়। আচ্ছা, এরপর তথ্য প্রযুক্তি, কৃষি, পর্যটন, ক্রিয়া, মাদক ও চোরাচালান প্রতিরোধ, পরিবহন ও যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন, বিনিময়, সংস্কৃতি, স্বাস্থ্য, চিকিৎসা, জলবায়ু পরিবেশ ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র। এই যে এখানে একটি চার্ট দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো। এই আমাদের বইয়ের লাইনে যা ছিল তাই কিন্তু এখানে দেওয়া। আচ্ছা, আমরা চলো সামনে যাই। উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ। অবস্থানগত সুবিধার ভিত্তিতে পৃথিবীতে অনেক আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে। আমরা উল্লেখযোগ্য কয়েকটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম সম্পর্কে জানব। সার্ক বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠন করেছে সার্ক। এশিয়া কিন্তু শুধু বাংলাদেশ কেন্দ্রিক বা ভারত কেন্দ্রিক,
দক্ষিণ এশিয়া, উত্তর এশিয়া এগুলো কিন্তু রয়েছে। তো আমাদের দক্ষিণ এশিয়ার জন্য কাজ করে সার্ক। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া দেশগুলো মিলে গঠন করেছে সার্ক। সংস্থাটির পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। বাংলায় বলা যায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের উদ্যোগে 1985 সালে 8ই ডিসেম্বর সার্ক গঠিত হয়। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা এটি মনোযোগ সহকারে আবার বলি, তোমরা একটু শোনো। বাংলাদেশের উদ্যোগে 1985 সালের 8ই ডিসেম্বর সার্ক গঠিত হয়। বর্তমান সংস্থাটির সদস্য সংখ্যা 8টি দেশ। বাংলাদেশ ছাড়া সার্কের অন্য সদস্য দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। তোমাদের যদি সৃজনশীল খ নম্বরে আসে, তোমরা সহজেই বলতে পারবে যে সার্কের বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশগুলো কি, নাম কি বলো। তাহলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবে যে বাংলাদেশ ছাড়া সার্কের অন্য সদস্যগুলো দেশগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। এছাড়া বর্তমান মিয়ানমার সহ মোট পর্যবেক্ষক 9টি সংস্থা। তাহলে কি বোঝা গেল? মিয়ানমার সহ পর্যবেক্ষক 9টি। যদি বলে সার্কের পর্যবেক্ষক দেশসমূহ কয়টি, তাহলে তোমার মিয়ানমার সহ লিখতে হবে 9টি। ঠিক আছে? আচ্ছা, সংস্থাটির মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তি সহ উন্নয়নের সর্বক্ষেত্রে বিস্তৃত। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু ক্লাস 6-এর জন্য না, সবার জন্যই একই গুরুত্ব বহন করে। কারণ তোমার অনেক সময় এসে পড়বে, দেখা যাবে কি সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, তুমি সহজেই তখন বলতে পারবে কাঠমান্ডুতে অবস্থিত। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য: সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনমাত্রার মান উন্নয়ন করা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য, কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, সদস্য দেশগুলো আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে কিন্তু সার্কভুক্ত কোনো একটি দেশ অবশ্যই, যেহেতু তারা সার্কের অন্তর্গত, তাদের মাধ্যমে কিন্তু বিরোধটা অবসান করা হয়েছে। আচ্ছা, তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, সেখানে তোমাদেরকে বলবো আসিয়ান সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।